বর্ণালী, রাত 2টা বাজে, 30 মিনিট বাকি আছে, এখন পরের ট্রেনে খবর হইতে। বাপরে, একটু গরম গরম এক কাপ চা খাওয়া তো। স্যার, হ্যাঁ, এইটা কোনো জীবন হলো স্যার? কোনটা জীবন এলো? এই যে স্যার অপেক্ষায় বসে রয়েছি, সারা দুনিয়ার মানুষ কেমন ঘুমাইতেছে, আমি আপনি ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি আর একটু পর পর চা খাইতেছি। এই অপেক্ষা স্যার আমার ভালো লাগে না। যতদিন চাকরি আছে ততদিন এরকমই চলবে। যা যা, চা নিয়ে আয়। স্যার আপনার কথাটাই ঠিক স্যার। এই যে স্যার পেটটা লাগে যত মিন্নত। যাই স্যার, আপনি লেগে চালু হই। যা। লাস্ট স্যার, এই মাত্র যে ট্রেনটা গেল, মনে হয় কেউ ভালো হয়ে গেছে স্যার। কি 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 বেজাইলে কথা বলিস? স্যার, আমি কি করি? কার কই? থানায় ফোন করি। যাগো কাম তারাই বেজাল মিটাক। হ্যাঁ, হ্যালো। হ্যালো, থানা। আমি স্টেশন মাস্টার বলছি। আমি সেকেন্ড অফিসার বলছি। স্যার, এই মাত্র 10 ডাউন ট্রেনটা গেল, ওর ছাদের উপর থেকে কারা যেন একটা লাশ ফেলে দিয়ে গেছে। দারোগা সাহেব, হ্যাঁ, আপনি দয়া করে এসে লাশটা একটা ব্যবস্থা করুন, আমার এই বিপদ থেকে উদ্ধার করুন। মাস্টার সাহেব, এত রাতে আসতে যাচ্ছি না, সকালে আসলে ভালো হয়। রাতটুকু একটু পার হতে দিন। আপনার দোহাই লাগে, আপনি এসে লাশটার একটা ব্যবস্থা করেন। আপনি তো ভালোভাবেই জানেন স্যার, আমি একজন ভীরু মানুষ। তাছাড়া সকালে এসে যে স্টেশন মাস্টার আসবেন, উনি তো আর এইটা আমার কিছু বুঝে নেবেন না। এই লাশটার একটা ব্যবস্থা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি ভয় পাবেন না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। যত সব উঠতো ঝামেলা, তুই যেন আমার কোনো জায়গায় যাস নে। এক্ষুনি দারোগা সাহেব চলে আসবে। কোথায় মাস্টার সাহেব, কোথায় আপনার লাশ? আমি এখনো লাশ হইনি তো, এরকম কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি আমি লাশ হয়ে যেতাম। আপনি আইসা আমাকে একটু উদ্ধার করছেন। মরণ আলী। স্যার, আমি মরণ আলী না স্যার, রসম আলী। আরে হইলো আর কি, ওসি সাহেবের লাশটা নিয়ে দেখা যাও। হ্যাঁ চলুন চলুন, আপনি চলুন। আমি আবার যাব? আমি ওই লাশের কাছে গেলে আমি একদম পড়েই যাব। আরে আপনার সাথে পুলিশ তো আছে, চলুন। আসুন, কোথায়? চলুন চলুন চলুন, চলো আসুন আসুন। লাশ কি পুরুষ না মহিলা? সেটা বলতে পারবো না স্যার। জি স্যার। বলো, এই বলো। পুরোটা হলো। মা প্রায় বলতো তোর একজন যমজ ভাই ছিল, ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। এ কি সে?
আব্বা, আপনি একটু স্টেশনে আসতে পারবেন? জি এখনই। জি, একটু তাড়াতাড়ি চলে আসুন। ওকে। এই কি ব্যাপার, হঠাৎ স্টেশনে আসতে বললি কেন? আসেন। হ্যাঁ, দেখেন তো আব্বা, কে চিনতে পারছেন কিনা? এ তো আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। 10 বছর বয়সে যে হারিয়ে গেছে, এ তো সেই যমজ ভাই, তোর যমজ ভাই। হে আল্লাহ, যাকে এতদিন ধরে তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, আজ আজ এই অবস্থা, এই মৃত অবস্থা আমাকে ফিরিয়ে দিচ্ছ। আল্লাহ, আল্লাহ। আব্বা, খবরটা তো মাকে দেওয়া দরকার। তোর মা সইতে পারবে না, সইতে পারবে না। এতদিন ধরে যার আশায়, যার ফিরে আসার আশায় সে বুক বেঁধে আছে, এই অবস্থা সে সইতে পারবে না। এই সন্তানের জন্য সে এত অসুস্থ হয়ে দিন কাটাচ্ছে, এ কথা তাকে বলা যাবে না, সে সইতে পারবে না। তারপরও মাকে জানাতে হবে। মাস্টার সাহেব, আপনি কাগজপত্র রেডি করুন, লাশ নিয়ে যাব। যান। এই ঠিক আছে, এই চলো তোমরা এই লাশটা আমার বাসায় নেওয়ার ব্যবস্থা করো। লাশ আমার বাসায় যাবে। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله.
কি ব্যাপার, তুমি সে রাতে গেলে ভোরে ফিরলে, সারাত কোথায় ছিলে? তোমার টেনশনে তো আমার ঘুমই হয়নি। কি হলো, তোমরা বাপ ছেলে কথা বলছো না কেন? কি হয়েছে? আপ কিছু বলবে তো? তোমাদের চেহারা তো মলিন লাগছে কেন? আরে কি আশ্চর্য, কিছু বলো। কি রে, বল না। মা, একটা কথা বলি। হ্যাঁ, ধরো তুমি আমার যমজ ভাই হাসানকে হঠাৎ করে পেয়ে গেলে, তোমার কেমন লাগবে? কেন? তুই তুই আমার হাসানকে পেয়েছিস নাকি? কথা বলছিস না কেন? কথা বল। আমার হাসানকে পেয়েছিস খুঁজে? কথা বলো না। কি হলো, তুমিও কথা বলছো না কেন? হোসেন, হোসেন কথা বল, বল। হঠাৎ হাসানের কথা বলছিলি কেন? স্যার, লাশের পকেটে এই কার্ডটি পাবে। লাশ? দেখি। হাসান! মা, মা, হাসান! হাসান! কি হয়ে গেল বাবা? মা, 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 মা। আমাকে হাসান মাস্টার সেজেই ওই পলাশডাঙ্গা গ্রামে যেতে হবে। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আব্বা, তারা দরকার হবে না। আমরা একটা মাস্টার প্ল্যান করেছি, যার ফাঁদে ওই হত্যাকারীরা ধরা পড়বে। তাদেরকে ধরা পড়তেই হবে। মা, আমাকে বিদায় দাও, আমি আজই রওনা দিতে চাই। সাবধানে থাকিস বাবা। আসে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই জয়ী হয়ে ফিরে আয়। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার 007 স্যার। 008। হাতের ডান পাশেই পলাশডাঙ্গা গ্রাম, আর পলাশডাঙ্গা গ্রামের ডান পাশেই স্যার পলাশডাঙ্গা সরকারি স্কুলটি।
009 স্যার। স্কুলের বাম পাশে যে বাজারটি, এর নাম সিংগাইর বিল বাজার। এখানে আমরা বিকেলে অপারেশনে থাকবো স্যার। আমরা সবসময় আপনার পাশে পাশে থাকবো স্যার। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের মতো করে কাজে চলে যান। আর ফিরে সাহেব, আপনি আমার সঙ্গে সবসময় মোবাইলে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ইয়েস স্যার। এই গরিব রে দয়া কইরা দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। যাক, আমাকে তাহলে হাসান মাস্টার মতোই লাগছে। আরে হাসান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হাসান সাহেব, 7 দিনের ছুটি নিয়ে ঢাকায় গেলেন, অথচ 4 দিন না যেতেই স্কুলে জয়েন করার জন্য চলে এলেন? ও, তাহলে ভাইয়া স্কুল থেকে 7 দিনের জন্য ছুটি নিয়েছিল। কি ভাবছেন? জি না, মানে ভাবছি যে আজকেই জয়েন করব নাকি কালকে জয়েন করব, সেটা আর কি। এখনই জয়েন করার দরকার কি? নতুন বিয়ে করেছেন, বউকে সময় দিন। হায় হায়, ভাইয়া দেখে এবার বিয়ে করেছে। আল্লাহ, কোনো বিপদে যেন না পড়ি। আরে আরে, বউর কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে গেল। যান যান, বউর কাছে যান। নতুন বউ বলে কথা নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি হেড স্যার কি বলেন। আচ্ছা ঠিক আছে, যান। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসান সাহেব, যে ছুটিতে থাকতে ভাল লাগছে না, জয়েন করতে চলে এসছেন? জি স্যার। আপনার মতো আদর্শবান ও গুণী টিচাররা কখনো সময় নষ্ট করতে চায় না। তারা শুধু সমাজে কারিগর তৈরি করতে চায়। ঠিক আছে, আজ জয়েন করে যান, আগামীকাল থেকে ক্লাস শুরু করবেন। আচ্ছা স্যার, আসি। আসসালাম। আসুন। আসসালামু আলাইকুম। আপনি কই যান? একটু একটু সামনে। ভাবি আমার কাছে লাউ খাইতে চাইছিল, তাই লাউলে আপনাকে বাসে যাইতাছি। ও আচ্ছা, ঠিক আছে, যাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ও ভাবি, দরজা খোলেন, আমি রিয়াজ, লাউ নিয়ে আসছি। এই নেন ভাবি। ওমা, আমি তো দুষ্টামি করছিলাম, তুমি সত্যি সত্যি লাউ নিয়ে আসছো? ঠিক আছে ভাবি, আসি ভাবি। আসসালামু আলাইকুম। এই কে ওখানে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন স্যার, প্লিজ স্যার। কি ব্যাপার, তুমি ওখানে চোরের মতো কিছু কি দিচ্ছিলে কেন? না মানে মানে আমি ভাবতেছিলাম যে মানে আমাকে ছাড়া তুমি কিরকম আছো, মানে আমাকে নিয়ে কি ভাবছো, এইসব আর কি। তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? ভেতরে এসো।
7 দিনের জন্য ঢাকা গেলে, 4 দিন পর ফিরে এলে। আমি তো বুঝলাম না, আমি তো ভেবেছি এবার তুমি বাবা মাকে নিয়েই ফিরবে। ভাইয়া তাহলে বাবা মার খোঁজ করতেন? এই আমি দেখেছি সবসময় বাবা মার কথা বললে তোমার মনটা খারাপ হয়ে যায়। খুঁজে পেলে বাবা মাকে? আমার না ভীষণ খিদে পেয়েছে, মানে খাবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। ভাইয়া তাহলে বাবা মার খোঁজে 7 দিনের ছুটি নিয়ে ঢাকা যাওয়ার পথে খুন হয়েছে। এই সূত্রটা ধরেই আমাকে এগোতে হবে। কি হলো, তোমার পত্রিকা পড়া হলো? হ্যাঁ, খেতে এসো। আচ্ছা, আমি একটা বিষয়ে ভাবছি। কি? হোসেন কি খাবে না খাবে, কোথায় খাবে? ও বিষয়ে তুমি ভেবো না, ও ভালো থাকবে। আমার মন বলছে ওর কোনো কষ্ট হবে না। চল আসো। এই কি আশ্চর্য, তুমি তো জোহরের নামাজ না পড়ে কখনো খাও না? তার মানে ভাইয়া নামাজ পড়তো? না মানে হয়েছে কি, খুব খিদে লেগেছে তো, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপর নামাজ পড়বো, অসুবিধা নেই। যেভাবে তাকিয়ে আছে, আর কোনো ভুল না হলেই হয়। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য লেবু নিয়ে আসি। কাঁচামরিচ হলে ভালো হতো। কি নামে যে ডাকবো, কি যেন নামটা বললো? কোহিনূর? না না, কোহিনূর না। কি, এই এই তুমি কোথায় গেলে? কি ব্যাপার, তুমি ওকে এই করে ডাকছো? তুমি না কত সুন্দর করে ডাকতে, শাহিনুর শাহিনুর, এখন এই করছো? ও, নাম তাহলে শাহিনুর। একটা কাঁচামরিচ হলে ভালো হতো। কি রান্না করেছো, মানে স্বাদ লাগছে না তো কোনো? এই কয়দিন আমার রান্নাও খারাপ হয়ে গেল। মোটেই কোহিনূর না, শাহিনুর। আচ্ছা আমাকে বলো তো, তোমার কি হয়েছে? 4 ঢাকা গিয়ে তুমি সব গোলমাল করে ফেলেছো। না মানে, না মানে এমনি, মানে সবই ঠিক আছে। মানে হচ্ছে কি, মানে ওই মানে কথা বলে না যে, মানে ভালোবাসার মানুষ দূরে চলে গেলে অনেক প্রবলেম হয়, মানে চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়। হয়েছে, তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। 4-5 দিন নেই, তাই এই অবস্থা। কোথাও যেতে হবে না তোমাকে। যে এক কাজ করো, খাওয়া শেষ হওয়ার পরে বাজারে ব্যাগটা দিও, একটু বাজার করতে যাবো। এই তুমি কি বলছো? তুমি না ঢাকা যাওয়ার আগে আমাকে 10 দিনের বাজার করে দিয়ে গেলে, সব ভুলে গেলে। এর মধ্যে তোমার কি হয়ে যায়? হাই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে 10 দিনের বাজার তো পুরো। ও না মানে, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করতেছে, বাজার থেকে গুড় আর নারকেল কিনে নিয়ে আসি। হ্যাঁ যাও, বাজার ব্যাগটা দাও। কি ব্যাপার, 4-5 দিনে এমন সব উলটপালট হয়ে গেল কেন, বুঝতে পারছি না।07 স্যার। হ্যাঁ, আমি এখন বাজারে আসছি, আপনি রেডি থাকুন। ওকে স্যার। ওকে। রশিদ, ওই 3টা পুরি আর একটা লাল চা দিত।
ঠান্ডা দোষ থাক থাক হ্যালো খালি তুমি কোন জায়গায় কি কইলা তোমার মামা শ্বশুরের জানা যায় আরে মিয়া নিজের জানাজা পড়ানোর লাইগা মাইকে ঘোষণা দিয়ে দাও কি আজে বাজে কথা বলতো স্যার আরে হাসান মাস্টার কবর থেকে উঠাইছে তোমার জানাজা পড়ানোর লাইগা বাজারে খুঁজতেছে তোমার আর আমারে আগে তো রাইতে নেশা করতাম ওকে দিনের বেলা শুরু করছো দেখে খাওয়ানোর সময় পেলে না ওই সব আজে বাজে কথা রাখা বাজারে এসে দেখে যাও তোমার আজরাইল রে নিজে চোখে দেখবা আসো জলদি আসো আমার জান কবজকারী আজরাইলে আটকা ও জানি যাইতে না পারে আমি আইতেছি দেওয়ান তুমি কোন জায়গায় কি খাইতেছো খাও খাও আখেরি খাওন খাইয়ালো হাসান মাস্টার কবর থেকে উঠাইছে তোমার আজরাইল আছে দেখে যাও নিজের চোখে দেখে যাও বাজারে এসা আসো জলদি আসো নেশা এখনো কাটে নাই হ্যাঁ দিনের বেলাও খাওয়া শুরু করছো আরে হাসান মাস্টারের লাশের পছন্দ ধরছে পছন্দ আমি সে পচা লাশের গন্ধ পাইতেছি তুমি লাশের গন্ধ পাইতেছো আর আমি ইয়াসিন সূরার শব্দ পাইতেছি বিশ্বাস না হয় বাজারে এসে দেখে যাও স্যার বাজারে এখন নতুন লোক প্রবেশ করবে। কোথায় বেলা আজরাইল আরে এখানে তো দেখলাম ওইদিক গেছে বোধ হয় ওদিক গেছে না আসলে যে তুমি একটা নেশা কর আরে ভাই ওই যে ওই দেখো দেখো বাজি আসো বাজি যাতে জানে কোন কোন লাভে পাচ্ছে কেমনে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না এটা কেমনে হয় হাসান মাস্টার যখন কবর থেকে উঠতে আইছে আমাকে কবরে না নিয়ে চালবো না আমাকে সাবধানে থাকতে হইব হ্যাঁ এখন আর বাড়িতে থাকা নিরাপদ না গ্রামের অন্য কোথাও লুকিয়ে থাকতে হবে আর ওই হাসান মাস্টার দিকে খেয়াল রাখতে হইব হ্যাঁ আচ্ছা হাসান মাস্টার পুলিশকে খবর না দিয়ে একলা একলা চলাফেরা করে কেন এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে আরে ওর পিছনে যে পুলিশ নাই কেন বুঝলা আমরা সিআইডি এসবি ডিবি এসব চিনি না তাহলে এই খুনের একমাত্র সাক্ষী তোমার ছেলে অর্পণ তারা আজই বাড়ি থেকে অন্যহানে রাখতে হবে বুঝছো হ্যাঁ আজই অর্পণ ওর নানার বাড়ি পাঠাই দিতে হইব আর শোনো আমাকে এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ না বুঝছো তাই তো বাগান বাড়িতে এসে ওখানে বিস্তারিত আলোচনা হবে চলো স্যার খবর নিয়ে দেখেছি ওই তিনজনের নাম হচ্ছে মোহন ঢালি, জাহাঙ্গীর দেওয়ান আর মিয়া মাঝি। সাহেব আপনি নাম তিনটা আপনার সন্ধ্যা তালিকা লিখে রাখুন আর আজকে রাতে আমি আমার ভাইয়ের বাসায় থাকবো সিভিল ড্রেসে দুজন সেপাই আমার ভাইয়ের বাসার সামনে পাহাড়ে রাখবেন ঠিক আছে ইয়েস স্যার আমি গেলাম আমার এমন ভালো পোলাটারে কেমনে জিনে ধরলো আমি তো কিছুই বুঝবার পারবা লাগি নাই অর্পণ যে জিনে ধরছে এটা আপনার কাছে কারাই কইল ওর বাবাই তো কইলো ওর বাবাই দেখলো ওর বরদাসে মাথায় নিয়ে জিনে মিষ্টি খাওয়াইতেছে ওর বাবাই তো সেখান থেকে নামাই নিয়ে আসলো আমি কই কি এই রমজান শোনো আজ তুমি অর্পণের বাপের বাড়ি চলে যাবা ঠিক আছে
ওই নিকে বীর নারায়ণপুর গ্রামের ওই পিসাপে দেখাইবা এ বলে যিনি ধরা রুগী ভালো করে। হয় রমজান, তুই কি দেখা লগে যাবি আর ওখানে থাকবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। যত চুপ করে থাকা যায় ততই নিরাপদ। কিসের থেকে যে কি হয় বলা মুশকিল। কি ব্যাপার, এমন চুপচাপ শুয়ে কি ভাবছো? আমাকে কেমন দেখাচ্ছে বললে না যে? খুব সুন্দর লাগছে। যাক, দেরিতে হলেও সত্য কথাটা তুমি স্বীকার করলে। এই, তুমি না প্রতিদিন শুতে যাওয়ার আগে আমাকে একটা করে জ্ঞানের কথা বলতে, আজকে কিছু বলছো না যে? স্বামীর কথার অবাধ্য হতে নেই। এই কথা বলেছো, অন্য কথা বলো। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তুমি বলেছো এটা মিথ্যে কথা, অন্য কথা বলো। স্বামী গুরুজন, তার কথা শুনতে হয় এবং মানতে হয়। কি আশ্চর্য, তুমি এমন সব কথা বলতে, সব নতুন নতুন শুনে আমি অবাক হয়ে যেতাম। আর আজকে সব পুরনো কথা বলছো, কি হয়েছে তোমার? আমি যতই চুপ করে থাকতে চাই এই পেটে শুধু ফ্যাচর ফ্যাচর করে। দাঁড়াও, আমি তোমাকে অবাক করার মতোই কথা বলছি। কি হলো? আচ্ছা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? আমাদের স্কুলের হেডমাস্টার মোবারক সাহেব কিন্তু প্রচন্ড অসুস্থ, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ওনার তো দেখার মতো কেউ নেই। আমার একবার ওনার কাছে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই যাওয়া উচিত। তো তুমি এত রাতে যাবে? মানে ওনার তো কেউ নেই, ওনার তো কোনো ছেলে মেয়েও নেই। তো আমার মনে হয় যাওয়া উচিত। লোকটা খুব ভালো মানুষ, হ্যাঁ, অনেক বড় অবশ্যই বিপদে যাও। পড়েছে। আমি চাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি থাকতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, পারবো। ভয় পাবে না তো? না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে আমি গেলাম। হ্যাঁ, রে আমি বাচ্চা আছি না, মরে গেছি। এই হাসান মাস্টার বাইচে রইল কিভাবে? আরে ওইটা হলো হাঁসের প্রাণ। হাঁস দেখো না, হাঁস জব করলো ওই পানিতে ছেড়ে দাও, কেমন সাঁতরাইয়া বেড়ায় বোকা। ওই দামা, আমার সন্দেহ হইতেছে ওই দিন হাসান মাস্টার মরছিল কিনা। চুপ করো ডালি, ওই হাসান মাস্টারে আবার মাটিতে পুঁতে ফেলাইতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তারে পুঁতে ফেলাইতে হবে, আর নাইলে সে নিজেই কিন্তু আমাদের পুঁতে ফেলাইবে। এই, মাথা গরম করে কিছু করা যাবে না, গভীর ভাবে চিন্তা ভাবনা করে সব কিছু। আমি খালি ইয়াসিন সূরার শব্দ পাইতেছি আর আগরবাতির গন্ধ পাইতেছি। এই ডট নেই, ডট নেই ওটা। এই শোনো, খেয়াল রাখতে হবে ও কার সঙ্গে কথা কয়, কই যায়। আর একটা কথা, পুলিশ কিন্তু যে কোনো সময় বাড়িতে আইতে পারে, এই জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড। চলো চলো। রোল নাম্বার 1, রোল নাম্বার 1, 2, ইয়েস স্যার। 3, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার। 8, ইয়েস স্যার। 9, স্যার। 10। আচ্ছা, ওই ফাইলটা একটু দেখেন তো। 23, ইয়েস স্যার।
24 আচ্ছা এই অর্পণ 1 নম্বর রোলের অর্পণ ও 6 দিন ধরে আসছে না কেন? স্যার আপনি যেদিন ঢাকায় গেছেন ওই দিনই অর্পণে জিনে ধরছে। জিনে ধরছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করবা, স্কুল ছুটি হওয়ার পর অর্পণের খবর নিয়ে কালকে আমাকে জানাবে। জি স্যার। আমি যেন কোন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম? স্যার আলো চাই। নাও। আলো চাই। আলো চাই এই অধ্যায়ের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে আলো যে আমরা চাই এই কথাটা কি বোঝানো হয়েছে সেই বিষয়টা তোমরা যদি বুঝতে পারো তাহলে এখানে যত প্রশ্ন আসবে সেই সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এইখানের আলো বলতে বোঝানো হচ্ছে যে মানে সূর্যের আলো যেমন করে আমাদের অন্ধকার দূর করে, তেমনি শিক্ষার যা আলো আছে সেই শিক্ষার আলো কিন্তু অন্ধকারকে দূর করে। যেমন যারা শিক্ষা গ্রহণ করতে পারে নাই তারা কিন্তু অনেক দুঃখ দুর্দশা বঞ্চিত এরকম মানুষ। এই আলোচের যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো এই লেখক মাহবুবুল আলম এই প্রবন্ধে ঠিকঠাকভাবে উপস্থাপন করেছেন। তো সবাই বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ স্যার আজকে কোনো জ্ঞানের বাণী শোনাবেন না? তাহলে ভাইয়া ক্লাস শেষে ছাত্রদেরকে প্রতিদিন একটি করে জ্ঞানের বাণী শোনাতেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমরা সব সময় সত্যের পক্ষে থাকবে, অন্যায়কে ন্যায় দিয়ে প্রতিহত করবে, যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। দেখবে ন্যায়ের কাছে অন্যায় পরাজিত হয়েছে, শুধু মনে মনে সাহসটা রাখবে। মনে রাখবে জয় সব সময় ন্যায়ের পক্ষে থাকে, মনে থাকবে? হাসান সাহেব, হাসান সাহেব, আমি আপনাকে অনেকদিন বলেছি জ্ঞানের এই কথাগুলো ছাত্রছাত্রীকে শোনাবেন না। গভর্নিং বডির শয়তান মানুষগুলো চায় না আদর্শের কথাগুলো ছাত্রছাত্রীরা এলাকার সন্তানেরা জানুক। ওরা জানলে ওদের সমস্ত মিথ্যাচার নষ্ট হয়ে যাবে, ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে গভর্নিং বডিতে কতবার কথা হয়েছে, আমি আপনাকে এদের ব্যাপারে সতর্ক করেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেন না। স্যার, আমরা শিক্ষকেরা যদি আমাদের মেরুদণ্ড শক্ত করে না দাঁড়াতে পারি তাহলে একদিন এই জাতি ধ্বংস হয়ে যাবে, মেরুদণ্ডহীন হয়ে মুখ থুবড়ে পড়ে যাবে। স্যার রাখুন আপনার কিতাবি বাণী, আপনি পুস্তকের বাণী শেখান আর চাকরি করে যান, না হলে তো বিপদে পড়বেন। আপনি তো এদেরকে ভালো করে জানেন ওরা পারে না এমন কোনো কাজ নেই। আমাকে জানতেই হবে এই গভর্নিং বডির সদস্য কারা। বাড়িতে পুলিশ এলো কিন্তু খবর নেই। তাই নয়, ওই বাপরে, সবসময় আমার মনে হইতেছে এই বুঝি পুলিশ আমাদের ধরলো। আস্তে আস্তে এই পেপার, এই কি কি কিনো? এক পেপার পুরান খাতা কেজি কিলো কত করে? 20 টাকা। হ্যাঁ বেটা, দাম তো আরো বেশি। দাও তো কয় কেজি হয়? এই জামা যে দুলো ভাই আমার এক পুস্তকে আইছিল, এই ধরো গ্রামের মানুষ, স্কুল মাস্টার, পুলিশ। আরে না, আমি তো সকাল হইতে ঘরেই ছিলাম, আমরা খোঁজ করতে আই নাই। কি বলছো? এদিকে আসো, এদিকে আসো। তুমি কে বাবা? আমি অর্পণের বন্ধু, একই ক্লাসে পড়ি। এখানে আইসো কে? হাসান স্যার পাঠাইলো অর্পণ কেমন আছে তার খবর নেওয়ার জন্য। না, ভালো হয় নাই, টাকা রেখে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিদের ধরা রুগী এত তাড়াতাড়ি ভালো হয়? আসসালামু আলাইকুম। এমাজি, হাসান মাস্টার অর্পণের খবর নিতে চাই, কেন কিছু বুঝলা? আমি তো এটাতে রহস্যের গন্ধ পাইতেছি। হ্যালো, এ দেওয়ান, তুমি কই? শোনো, সন্ধ্যা বাগান বাড়িতে আইসো, জরুরি কথা আছে। আচ্ছা রমজুদ্দিন সাহেব, এই স্কুলের গভর্নিং বডিতে
যেসব সদস্য আছে সেসব সদস্যদের নামের তালিকাটা কি আমাকে একটু দেওয়া যায়? মানে আমার খুব দরকার। ওটা তো সহজে দেওয়া যায়, ওটা আমার জানা আছে। বলেন না একটু। কারণ 1 নম্বর মোহনডালি, জাহাঙ্গীর দেওয়ান, মিয়া মাঝি, হাবিবুল বাহার। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ওয়েলকাম। .007। ইয়েস, 007 বলছি। আপনি এখন আমার স্কুলের সামনে চলে আসুন। ওকে স্যার। শুনুন। জি স্যার। মোহনঢালি, দেওয়ান জাহাঙ্গীর এবং মিয়া মাঝি, এই 3 জনের নাম আপনি ফিরোজ সাহেবকে জানিয়ে রাখবেন। ওকে স্যার। ওদের বাড়িঘরগুলো চিনে রাখবেন এবং ওদের গতিবিধির উপরে নজরদারি রাখবেন। ওকে স্যার। আমার ধারণা স্কুল বিষয়ে কোনো ঘটনার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে এবং মোহনঢালি, দেওয়ান জাহাঙ্গীর আর মিয়া মাঝি, এই 3 জন এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। স্যার, ওদেরকে অ্যারেস্ট করলেই তো পারি। না না না, এখন কিছুই করা যাবে না, কোনো রকম কোনো অ্যারেস্ট করা যাবে না, তাহলে আমরা আসল আসামিদেরকে হারাবো। আমার ধারণা আসল আসামিদেরকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করতে পারবো। হ্যাঁ। 009 স্যার। স্যার, মোহনঢালি এবং মিয়া মাঝি এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল। তার ছেলে অর্পণকে নাকি জিনে ধরেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কথাটা আমার বিশ্বাস হয়নি স্যার, কেননা জিনে ধরা রোগীর চিকিৎসা গ্রামে না হয়ে শহরে হওয়ার কথা নয়। আমার মনে হয় স্যার অর্পণকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এই তদন্তের মধ্যে অর্পণের বিষয়টা আনা যেতে পারে। আপনি কাজ করুন, ওর আত্মীয় স্বজন মানে কার কোথায় বাড়িঘর এটা আপনি জেনে রাখার চেষ্টা করুন। জি স্যার। বিশেষ করে ওর নানার বাড়িটা অবশ্যই আপনি জেনে রাখবেন। জি স্যার। শুনুন, সন্ধ্যায় এসআই ফিরোজ বাজারে আসবেন, ওখানে চলে আসুন। আর নতুন কোনো লোকজন দেখলে তাকে অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, রাখি। এইটুকুই সময় হয়েছে। হাসান মাস্টার কিন্তু বাইরে বসে, বুঝছো? ও কার লাগে কথা কয়, কি করে না করে সব খবরাখবর আমার জানাই না। হ্যাঁ, সাথে গেলাম। আর বাড়ি নোয়াখালী কাকু খেতারা ওনার আরে ভিক্ষা টিক্ষা দেয় না, আপনিও কাছে আইছি 2 টিয়া ভিক্ষা দেন না কাকু। টিয়া দিব? হ্যাঁ, সিআইডি গিরি করস না তো আবার? সিআইডি কি কাকু, টিকা খান না মাথার এই গরিব রে দয়া কইরা সেবাই করছে দান। তুমি আবার কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ আছে। এই মাত্র না বাইরে থেকে এলে? ও শোনো, তোমার যে স্টুডেন্ট অর্পণ, ও কেমন আছে? ওকে নাকি জিনে ধরেছে? হ্যাঁ, আমিও তাই শুনলাম। খুবই মেধাবী, কিন্তু কি করে যে ওর এমন একটা রোগে ধরলো। আচ্ছা, ওর বাবার সাথে তোমার গন্ডগোল মিটেছে? তাহলে ভাইয়ার সাথে মোহনঢালির গন্ডগোল ছিল? না,
দেখো, চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব ওই গন্ডগোলটা মিটিয়ে ফেলার। এসব আমার ভালো লাগছে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। কেরামত ভাই, একটা ব্যাপার খেয়াল করছেন? থানা পুলিশে আজকাল প্রতিদিন প্রায় বাজার দেখা যায়। আমার মনে হয় একটা অপরাধ ঘটতে পারে। অঘটন কি আর পুলিশ ঘটায়? ঘটায় তো দুষ্ট লোকেরা। পুলিশ তো শুধু শাস্তি দেয়। ওই হইল আমরা মূর্খ মানুষ, সবকিছু বুঝি, শুধু সাজে কইতে পারি না। হ্যালো, 007 বলছি। বাজারে দেওয়ান, ঢালি, মিয়ামাঝি কেউ নেই। ওরা মনে হয় ব্যাপারটি আন্দাজ করতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, আপনি 009কে নিয়ে বাটজারতলায় চলে যান, আর ওখানেই আছে। জি, আমি আসছি। হ্যাঁ, 009 বার্জার তলায়? হ্যাঁ, আসছি। আমি একটা বিষয়ে কনফার্ম হয়েছি, এই খুনের সঙ্গে মোহনঢালি, দেয়ান আর মিয়ামাছি এই তিনজন জড়িত। আমার মনে হয় স্কুলের কোনো আদর্শিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, এবং আমার বিশ্বাস এই খুনের ঘটনার সাথে স্কুলের ছাত্র অর্পণের জিনে ধরার ব্যাপারটা আমার কাছে খুনের সূত্র বলে মনে হচ্ছে। 009, অর্পণ কোথায় আছে আপনি ভালো করে খবর নেন। ওকে এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন। আপনার সাথে আমিও একমত। ও ঢাকায় কোনো হাসপাতালে নেই, ওকে লুকিয়ে রাখা হয়েছে। ওকে পেলে আমরা আসল খুনিদের একটা চেহারা দেখতে পাবো। আমাকে দেখে খুনিদের সন্দেহ আরো বেড়েছে। ওরা সন্দেহ করছে আমাকে। সত্যি করে সেদিন হাসান মাস্টারকে খুন করতে পেরেছিল, কিংবা হাসান মাস্টার কিভাবে বেঁচে আসলো, এইসব সন্দেহ। এবং আমাদেরকে এই পরিস্থিতির মধ্যেই কাজগুলো সেরে ফেলতে হবে। ফিরোজ সাহেব, আপনি আপনার লোকজনদেরকে সবসময় নজরদারি রাখতে বলবেন, ওরা কেউ যেন কোথাও পালিয়ে যেতে না পারে। ঠিক আছে? ওকে স্যার। আমি একটা বিষয়ে কনফার্ম হতে পারতাছি না, হাসান মাস্টার বাইচে রইল কিভাবে? যারে যারে আমরা দিশাতে খুন করলাম, এই এই আমার গলার একটু চাইপা ধর দেওয়া দেওয়া। আমি বেঁচে আছি, কিন্তু হাসান মাস্টার বাঁচলো কিভাবে আমি বুঝতে পারতেছি না রে। আচ্ছা ঢালি, ওই বেটা যখন বাইচে আছে তখন আমরা ভয় পাইতেছি কেন? এইটা তো আমার মাথা আসতেছে না। খুন হইলে না হয় পুলিশের ভয় থাকতো, কিন্তু খুন তো হয় না। অ্যাটেম্প টু মার্ডার, এই কারণে তো লুকাই আছি। আর এই ঘটনার একমাত্র সাক্ষী হলো আমার পোলা অর্পণ। এই কারণে ওর নানার বাড়িতে পাঠাই দিছি, বুঝছস? এইবার বুঝছি। আরে তুই তো বুঝছস, আমি তো বুঝতে পারতাছি না হাসান মাস্টার মানুষ না জিন। জিন কপি? তাহলে তো আমাকে মহাবিপদ, যে কোনো সময় আমাকে মৃত্যু হইতে পারে। সেই জন্যই প্রমাণ করতে হইব হাসান মাস্টার মানুষটা জিন। দেওয়ান, যেভাবে ওর মুখোমুখি হইতে হবে। মিয়া, তুমি একটু ভালো ওঝার ব্যবস্থা করো। আরে মগজে কিছু ঢুকতেছে না। মুখটা জিন্দা হয়ে রাস্তায় হাঁটতেছে, আর জিন্দারা ঠকঠকে কাঁপতেছে। আরে হাসান মাস্টার, কি খেলা দেখাইতেছস? এই খেলা শেষ দেখবো। চলো। আপনার কাছে কি নতুন কোনো খবর আছে? ওদের আজকের অবস্থান কার কোথায়? মিয়ামাঝি তার মেয়ের বাড়িতে গেছে। দেওয়ান রাতের বেলা বাড়িতেই থাকে, আর ঢালি রাতের বেলা গ্রামে থাকে না। প্রায় রাতে নাকি মোহনঢালি
বালিয়াডাঙ্গা গ্রামের দিকে যায়। আমি আগামীকাল ওদিকটায় যাব, আপনি এদিকটায় লক্ষ্য রাখবেন। ওকে। কি হলো? নাস্তা তো রেডি, তোমার গোসল হলো? হ্যাঁ বলছে। এমন করে তাকিয়েছে কেন? আবার কোনো বিপদে পড়লাম না তো? কি দেখছো মনে করে? তোমাকে গোপ ছাড়া বেশ সুন্দর লাগছে তো। হায় হায়, গোপটা লাগাতে তো মনে নেই। চলো নাস্তা রেডি, চলো। আচ্ছা ঠিক আছে, যাও ধরে না, আসছি। এসো তাড়াতাড়ি। আচ্ছা। বাবা হোসেন, সাবধানে থেকো, সামনের দিকে যেন কোনো ভুল না হয়। হ্যালো স্যার, মোহনডালির ছেলে অর্পণের খোঁজ পাওয়া গেছে স্যার। এই 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 বল বল, তুই কে? আমাকে থেকে দৌড় দিচ্ছিস কেন? বল। স্যার, আপনি এখনো পয়সা আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বেঁচে আছি। বল বল। আমার নাম রমজান। আমি টাকার বিনিময়ে মানুষ খুন করি আর মোহনডালির চামচামি করি। সে আমারে কইলো এই লাশটা নিয়ে ওই রেল স্টেশনে ফালাই রেখে আসবি, তাই আমি এই লাশটা ওই রেল স্টেশনে ফালাই রেখে আসছি। তাহলে আমাকে সেদিন কি হত্যা করতে চেয়েছিল বল? কি হত্যা করতে চেয়েছিল বল? আমি কিছু বলতে পারবো না স্যার, মোহনডালির ছেলে অর্পণ সব দেখেছে স্যার। চলো 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 এদিকে। খা বাজান, খা, হা কর। আরে খা না, না খায় থাকলে তো একদম খারাপ অবস্থা। আমি এখন কেমনে খাওয়াই ওরে? ভাইজান, কয়দিন ধরে আমার ছেলেটার কি হয়েছে, খাওয়া দাওয়া একদম ছাইড়া দিছে। ওরে তো জিনে ধরে নাই, তাহলে এমন হইল কেন? আমি বলি কি, ওরে ঢাকায় নিয়ে যাও, ভালো চিকিৎসা দরকার। আমিও তাই কই। অর্পণ, অর্পণ তুমি কেমন আছো? তুমি আমাকে চিনতে পেরেছো? স্যার, স্যার আপনি আপনি স্যার বাইচা আছেন স্যার? স্যার স্যার আপনার আমার বাবা মাইরা ফেলেছিল স্যার। স্যার আপনি বাইচা আছেন স্যার? অর্পণ, অর্পণ আমি তোমার হাসান স্যার নই, আমি তার যমজ ভাই, আমার নাম হোসেন। তুমি কি আমাকে একটু বলবে তোমার বাবা কেন তোমার হাসান স্যারকে মেরে ফেলেছিল? হাসান স্যার আমাদের সকলের প্রিয় শিক্ষক ছিলেন। তিনি চাইছিলেন তার মতো করে আদর্শবান গড়ে তুলতে। এটাই ছিল তার অপরাধ। তিনি ক্লাস শেষে প্রতিদিন আমাদেরকে একটা করে আদর্শের বাণী শুনাইতেন। একদিন তিনি আমাদেরকে ক্লাসে বললেন, আমরা সদা সত্য কথা বলিব, মিথ্যা কথা বলিব না। শোনো, আমাদের নবীজি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি শুধুমাত্র সত্য কথা বলি, মিথ্যা কথা না বলি, তাহলে আমরা সমস্ত পাপ, সমস্ত অন্যায় থেকে মুক্ত হতে পারি।
একজন সৎ মানুষ হিসাবে, একজন আদর্শবান মানুষ হিসাবে, একজন পবিত্র মানুষ হিসাবে নিজেরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। শুধু এই একটা গুণ থাকলেই মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। সমাজ, দেশ সব কিছু পরিবর্তন হতে পারে। তাই আমরা আজকে থেকে বাড়ির সকলকে বলবো যাতে আমরা সবাই সত্য কথা বলি, মিথ্যে কথা না বলি। কি আমার এই কথা তোমাদের মনে থাকবে? শোনো, আজ তাহলে আমাদের ক্লাস এ পর্যন্তই। আর আমি কাল থেকে ক্লাসে আসবো না, 7 দিনের জন্য আমি ঢাকায় যাচ্ছি। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে, আর আমি যাতে ঠিকঠাক মতো ফিরে আসতে পারি সেজন্য দোয়া করবে আমার জন্য। ঠিক আছে? ঠিক আছে। ডালি ভাই, ডালি ভাই, ডালি ভাই বাড়িতে আছো? কি হয়েছে? হ্যাঁ, ডালি ভাই কথা দেয় বাপটি দেয় বাড়ির মধ্যে ঢুকে পড়ো। কি ঘটনাটা কি? আমি কি টাকার গাছ লাগাইছি নাকি? ডালি ভাই অমন করে কইও না, আর তুমি আসো বইলেই তো আমরা এই গরিবরা বাইচে আছি। কম দাও বেশি দাও, দেও তো। প্রয়োজনের সময় যা পাও তা দিয়ে বিপদ থেকে উদ্ধার হও, না খেয়ে তো মরো না। এটি বা কম কিসে? আর আমি কি তোমাকে সাহায্য সহযোগিতা করি না? কও। হ্যাঁ নাও, এইটা নিয়ে আমারে কিছু টাকা দাও, ঠকাইও না। কি কইলা? আমি তোমাকে ঠকাই? যাও মেয়ে যাও, তোমার সেই নামে নেবো না, যাও। রাগ কইরো না, আমার মনটা বেশি ভালো নাই। ছোট মায়াটার অসুখ, ওরে ঢাকায় লয়ে যাওয়ান লাগবো। এই নাও, এইটা রাইখা আমার কয়টা টাকা দাও। খারাপ আইতেছি। হ্যালো, 3000 টাকা। এইটা কি করলা? এটার দাম তো হইল গিয়া 6000 টাকা, আর তুমি দিলা মাত্র আমার 3000 টাকা। এটার দাম 3000 টাকাই। না না, তুমি মিছা কথা কইতাছো। এইটার দাম হইল গিয়া 6000 টাকা। মিথ্যা কথা না সত্য কথা? আর এটার দাম 3000 টাকা। নিলে নাও, না দিলে ফোড়ো, যাও। ঠিক আছে, আমার এখন বিপদ, কিন্তু ডালি ভাই তুমি মিথ্যা কথা কইয়া এই আমারে ঠকাইলা। কামটা তুমি ভালা করলা না, ভালা করলা না। যাও ফোড়ো। অর্পণমা কই গো? অর্পণমা এদিকে আসো। কি হইছে? এই নাসিন, 3000 টাকা দিয়ে রাখলাম, আসলে দাম কিন্তু 6000 টাকা। কি খুশি হয় নাই? হ্যাঁ খুশি হইছি। যাও, আমার খাওয়ান রেডি করো, আমি দোকানে যাবো। আচ্ছা। আব্বা, হ্যাঁ কি হয়েছে? আপনার চাচার মিথ্যা কথা কেউ ঠকাইছেন কেন? এটা তো আপনি ঠিক করেন নাই, এটা তো অন্যায়। অন্যায় ন্যায় এটা তুই বুঝলি কেমনে? লেখাপড়া করলে আর বিবেক বুদ্ধি থাকলে ন্যায় অন্যায় বুঝন যায়। ন্যায় অন্যায় বোঝনের লিগে তোর স্কুলে পাঠাই দেয়, তোর লেখাপড়া করতে পাঠাইছি, মানুষ হইতে পাঠাইছি। লেখাপড়া করলে সে মানুষ হয়, আর ওই বিবেক বুদ্ধি মানুষেরই থাকে, অমানুষের থাকে না। আমার মুখের উপর কথা, মারতেছেন কেন? কত বড় সাহস আমার! হ্যালো দেওয়ান, মিয়া বাজির তুই এখন আমার বাড়িতে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, জরুরি কথা আছে। হাসান মাস্টার রে স্কুল থেকে না তাড়াইতে পারলে গ্রামের সব পোলাপান নষ্ট হয়ে যাব। ওর যেমনি হোক আমার তাড়াইতে হবে। হাসান মাস্টার, ওই হাসান মাস্টারে কিছু কবার পারেন না, খালি খালি নিজের পোলাডারে মারলেন। আসলে আপনার বিবেক বুদ্ধি কিছু নাই। চুপ! শোনো, হাসান মাস্টার বোধ বেড়ে গেছে, গ্রামের পোলাপানের মাথা কিন্তু খেয়া ফেলাইতেছে। হেডমাস্টার করে কইলাম যে ওরে বিদায় করে দাও, কিন্তু হেডমাস্টার আমার কথা মতো কাজ করলো না। কিন্তু সরকারি জটিলতার কারণে ওরে বিদায় করেন যাইব না। আচ্ছা, একেবারে তারে দুনিয়া থেকে বিদায় করলে কেমন হয়? না না, বলছিলাম সে আজই 7 দিনে ছুটি নিয়ে ঢাকা যাবে। ঢাকা যাওয়ার পথেই কাজটা সারতে হবে। সবাই জানবে হাসান মাস্টার ঢাকা গেছে। আসলে সে ঢাকা যাবে না, সে তো যাবে কোমরে। ঠিক আছে, প্রথমে ওরে বুঝাই তুইব, যদি কথা না শোনে তোমার কথা মতো কাজ হবে। ঠিক আছে? ঠিক আছে, চল। যেভাবেই হোক হাসান স্যারকে বাঁচাতেই হবে।
আর এই থেকে না মামুন খান বল এই মাস্টার তোমারে কইছিলাম তোমার এই আদর্শের নীতি কথাগুলি পোলাপানলে শেখায় না। তোমার এই আদর্শের বুলি শুনে শুনে পোলাপাতগুলি দশটা যেতেছে পয়সা যেতেছে। তোমার মতো প্রতিবাদ করা শিখছে, ওরা বেয়াদব হয়ে গেছে, ওরা কথা কথা প্রতিবাদ করে। এই সব কিছুর দায়ী তুমি। তুমি যখন আমার সব কামে বাধা দাও, ওরা আজকাল তোমার মতো আমার সব কামে বাধা দেওয়া শিখছে। অন্যায় করলে বাধা আসবে, ন্যায় আর অন্যায় পাশাপাশি চলতে পারে না। আর যাগো এই বোধ শক্তি আছে, তারা সারা জীবনে বাধা দেবেই। ওই চুপ কর মাস্টার, তোমার একটা কথা বলতেছি, তুমি যদি আমাদের কথা মতো না চলো তাইলে তোমার দুনিয়া থেকে একদম সরিয়ে ফেলামু। আপনি আমার দুনিয়া থেকে সরাই দিতে পারবেন না যদি না তার হুকুম হয়। মোহনথালি, একটা জাতির আদর্শ থাকে, সেই আদর্শ নিয়ে সেই জাতি বড় হয়, সেই জাতির মানুষ জ্ঞানী হয়। যে জাতির আদর্শ থাকে না, সেই জাতি ধ্বংস হয়ে যায়। আর এই আদর্শ জাতি তৈরি করার দায়িত্ব হচ্ছে শিক্ষকের। আমি একজন শিক্ষক, আমারও সেই দায়িত্ব আছে। সমাজ পরিবর্তন করার দায়িত্ব, জাতি পরিবর্তন করার দায়িত্ব, দেশের মানুষ পরিবর্তন করার দায়িত্ব, আদর্শবান মানুষ তৈরি করার দায়িত্ব। একজন শিক্ষক হিসেবে সেই দায়িত্ব আমার আছে, আমি সারা জীবন পালন করে যাব। জাতি পরিবর্তনের দায়িত্ব কি তোমার? হ্যাঁ আমার, আপনার সবার। যারা এই পৃথিবী সুন্দর মানুষ, তাকে সবার দায়িত্ব এটা। আমার এই কাজে যদি কোনোদিন আপনারা বাধা দিচ্ছেন, তাহলে সেই বাধা আমি কোনোদিন মাইনা নেব না। নষ্ট তুমি কইছিলে ন্যায় অন্যায় পাশাপাশি চলতে পারে না, আমরা ন্যায়রে বাঁচতে দেব না। ন্যায় আমাকে সমস্ত কামের বাধা হয়ে খারাইবো। তাই ন্যায়রে আমি গলায় সবাই দেব। আজকে তুমি আমার মারে ফেলতে পারবা, কিন্তু এক সময় আর পারবা না। একদিন তোমাদের পরাজয় হবে, সত্য প্রতিষ্ঠা হবে। একটা কথা সবসময় মনে রেখো, মানুষ সবসময় সত্যের দিকে থাকে, মানুষ সবসময় কল্যাণের পথে থাকে। কে কে ওইখানে? আরে আরে এ তো তোমার ছেলে অর্পণ। আমি দেখতেছি। এই রমজান, হাসান মাস্টার লাস্ট আজকে রাতে ট্রেন চালান করে দিবি, যা। এই চল রমজান। ফিরোজ সাহেব শুনুন, মোহনঢালি, জাহাঙ্গীর দেওয়ান আর মিয়া মাঝি, এই তিনজন মানুষকে এই মুহূর্তে আপনি যেখান থেকে পারেন অ্যারেস্ট করুন, ঠিক আছে? জি স্যার, ওরা আমার হাতের নাগালে আছে। হ্যালো স্যার। মনির সাহেব, আসামিরা এখন কোথায়? স্যার ওরা স্কুলে যাচ্ছে উজাকে নিয়ে। আপনারা ওদের কোন পাশে আছেন? আমরা ওদের পিছনে স্যার। ঠিক আছে, আপনারা ওদের পিছনে থাকুন, ওদেরকে অ্যারেস্ট করতে হবে। জি স্যার। ওকে, মুভ।
বাবা হেল হেল বাবা হেল বাবা হেল হেল বাবা হেল বাবা হেল হেল বাবা কি ব্যাপার আপনারা ওজা নিয়ে চলাফেরা করেন, অবশ্যই আপনাদের কুমতলব আছে। শুধু এই কারণে আপনি আমাদেরকে অ্যারেস্ট করতে পারেন না? আমাকে ছেড়ে দেন করতেছে, নাহলে ভালো হইব না। যার হুকুমে আপনাদের অ্যারেস্ট করেছি তার হুকুম ছাড়া আপনাদের ছাড়া যাবে না। উনি না আসা পর্যন্ত আপনাদের এখানেই অপেক্ষা করতে হবে। ওদিকে আসলেই দেখতে পাবেন। কি ওজা বলেন, আমি মানুষ নাকি জিন বলেন? আলাই বালাই ফাটাই, আমি জিনের পিটাই, হইয়ে থাকলে জিন, দিন থাকতে পালাই। তুই তো জিন, হ্যাঁ তুই জিন, তুই জিন, হ্যাঁ জিন জিন। মোহনঢালি, তোমার সন্দেহ ছিল আমি কি করে বেঁচে গেলাম, মরা মানুষ কি করে বাঁচে। তোমার আরো সন্দেহ ছিল আমি মানুষ নাকি জিন। তোমরা সেদিন ঠিকই হাসান মাস্টারকে মেরেছিলে। আমি হাসান মাস্টারের যমজ ভাই, আমার নাম হোসেন। আমি হোসেন। খোদা, তোমার লীলা বোঝা বড় ভার। তুমি পারো না এমন কোনো কাজ এই পৃথিবীতে নাই। কার চেহারার সঙ্গে মিলে তুমি কারে শাস্তি দাও, তুমি সবই পারো। ফিরোজ সাহেব, সবাইকে এখন থানায় নিয়ে যান, কালকের ভিতরে এদেরকে কোর্টে চালান করে দেবেন। যান, নিয়ে যান। হ্যালো স্যার, 008। জি স্যার। স্যার, পলাশডাঙ্গা অপারেশন আমরা পরিপূর্ণভাবে সাকসেসফুল করেছি স্যার। জি স্যার, সব আসামিকে অ্যারেস্ট করেছি স্যার। জি, ওদেরকে থানায় নিয়ে গেছে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কবির সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। মাহবুব সাহেব, থ্যাংক ইউ। স্যার। থ্যাংক ইউ সাকসেসফুল করার জন্য থ্যাংক ইউ। চলো আসুন। আপনি জেনে খুশি হবেন যে ভাইয়ার খুনিরা সবাই ধরা পড়েছে। পুলিশ অফিসার হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন ভাই হিসাবে আরেকটা দায়িত্ব পালন করতে চাই। আপনাকে আপনার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে চাই। তৈরি হয়ে নিন, আমি স্কুল থেকে একটু ঘুরে আসি। মা, তুমি জেনে খুশি হবে ভাইয়ার সকল খুনিকে আমরা ধরতে পেরেছি। আলহামদুলিল্লাহ। মা, তুমি কে? কাঁদছো কেন? মা, উনি ভাইয়ার স্ত্রী।
হাসানের স্ত্রী। ওগো, এই তো আমাদের আমানত। মা, এবার আমি আসতে চাই। কেন? তুমি কোথায় যাবে বৌমা? জানি না, আল্লাহ যার সাথে ভাগ্য বেঁধে দিয়েছিলেন তার সাথে তো বিচ্ছিন্ন করেই দিলেন। এখন আমি জানি না ভাগ্য কোন দিকে নিয়ে যায়। আমার তো আর আপন বলতে কেউ নেই। কেন বৌমা? আমরা কি তোমার বাবা মা হতে পারি না? না বৌমা, তোমাকে আমি যেতে দেব না। আমার হাসানকে আমি হারিয়েছি, তার স্মৃতি আমি হারাতে চাই না। আমি তোমাকে যেতে দেব না বৌমা।